শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয়ে রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম খেয়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? কখনো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে, নাকি সাইকো থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দেবে? মিডনাইট হুইসপারিং অডিও বুকে সকল শ্রোতাদের স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় গল্প পুফি। শুরু হচ্ছে আজকের অডিও বুক পুফি। নিশাত তার নানাজিকে ডাকে মহারাজ। মহারাজ বিড়াল দু চোখে দেখতে পারে না। তার ফ্ল্যাটে পুফি নামের একটি বিড়াল ছিল, তিনি তাকে অঞ্চল ছাড়া করেছেন। তাতে লাভ হয়নি। অদ্ভুত অদ্ভুত সময়ে বিড়াল তার ঘরে ঢুকে কেমন জানি করে তাকিয়ে থাকে। বিড়াল বিদ্বেষী মহারাজা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। শ্রদ্ধা ভাজনে শুরুতেই সাবধান বাণী, এটি কোনো শিশুতোষ বই না। পুফি নামের কারণে অভিভাবকরা অবশ্যই বিভ্রান্ত হয়ে তাদের ছেলে মেয়েদের এই বই কিনে দেবেন না। পুফিতে এমন সব বিষয়ের অবতারণা করেছে যা থেকে শিশু কিশোরদের 100 হাত দূরে থাকা প্রয়োজন। ব্যাখ্যার অতীত জগৎ আমার অতি প্রিয় বিষয়। পুফিকে নিয়ে ব্যাখ্যার অতীত গল্পই লিখতে চেষ্টা করেছি। আমার নিজের মাঝে মাঝে মনে হয় আমরা যে জগতে বাস করছি সেটা তো ব্যাখ্যার অতীত। বাইরে থেকে পুফি আনার প্রয়োজন কি? কথাটা ভুল না। হুমায়ুন আহমেদ, দক্ষিণ হাওয়া। আবুল কাশিম জোয়ারদার কোনো পশু পাখি পছন্দ করেন না। ছোটবেলায় তার বয়স যখন 3, তখন ছাদে বসে পাউরুটি খাচ্ছিলেন। কথা নাই, বার্তা নাই। দুটো তার কাকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা বসলো তার মাথায়, অন্যটা পাউরুটি নিয়ে উড়ে গেল। কাক শিশুদের ভয় পায় না। জোয়ারদার চিৎকার করে অজ্ঞান হয়ে হওয়া পর্যন্ত তার কাকটা গম্ভীর ভঙ্গিতে তার মাথায় বসে রইল। দুটো ঠোকর দিয়ে মাথা জখম করে দিল। পাখি অপছন্দ করার জোয়ারদার সাহেবের এটাই হলো শানে নজর। পশু অপছন্দ করার পেছনে কুচকুচে কালো একটা পাতলা কুকুরের ভূমিকা আছে। জোয়ারদার তখন ক্লাস 4-এ পড়েন। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরছে। হঠাৎ পাগলা কুকুরটা পেছন থেকে এসে তাকে কামড়ে ধরল। সব ছাত্র দৌড়ে পালালো, শুধু একজন তাকে রক্ষা করার জন্য ছুটে এলো। তার নাম জামাল। সে পড়ে ক্লাস 5-এ। জামাল তার বই নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিতে লাগলো। কুকুরটা তাকেও কামড়ে দিল। জোয়ারদার সাহেবের বাবা ছেলের নাভিতে 7টা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলেন। জামালের কৃষক বাবার সেই সামর্থ্য ছিল না। ছেলের জন্য চাল পড়ার ব্যবস্থা করলেন। নবীনগরের পীর সাহেবের পানি পড়া খাওয়ালেন। পাগলা কুকুরের কিছু লোম তাবিজে ভরে জামালের গলায় ঝুলিয়ে দেয়া হলো। চাল পড়া, পানি পড়া এবং তাবিজে কাজ হলো না। জামাল মারা গেল জলাতঙ্কে। শেষ পর্যন্ত তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে কুকুরের মতোই ঘর ঘর শব্দ করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে তুলতে মারা গেল। জামালের মৃত্যুতে জোয়ারদার সাহেবের মানসিক কিছু সমস্যা হয়েছে। বাড়িতে যখন কেউ থাকে না তখন তিনি নিজের চোখের সামনে জামালকে দেখতে পান। জামাল স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বেড়ায়, আনিকার খেলনা নিয়ে খেলে। জোয়ারদার সাহেবের বয়স বেড়েছে, জামালের বাড়েনি। মৃত্যু আশ্চর্য ব্যাপার, মানুষের বয়স আটকে দেয়। আনিকা জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। সে এবার ক্লাস 5-এ উঠেছে। পড়াশোনায় সে অত্যন্ত ভালো। সে যে ইংরেজি স্কুলে পড়ে, তার প্রিন্সিপাল জোয়ারদার সাহেবকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা, "We are proud to have your daughter in our school." জোয়ারদার তার মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা প্রকাশ করতে পারেন না, লজ্জা লজ্জা লাগে। জোয়ারদার তার সঙ্গে গল্প করতে গিয়ে খানিকটা অস্বস্তি বোধ করেন। অস্বস্তি বোধ করার সঙ্গত কারণ আছে। মেয়ের কোনো প্রশ্নের জবাবই তিনি দিতে পারেন না। ছুটির দিনগুলো জোয়ারদার সাহেবের দুশ্চিন্তায় কাটে। মেয়ের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে তিনি এই দিনগুলোতে। আনিকা তখন প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তিনি শুকনো মুখে বসে থাকেন। মাঝে মধ্যে স্ত্রী তার দিকে তাকান। তার স্ত্রী সুলতানা মেয়েকে ধমক দেন, "খাওয়ার সময় এত কথা কিসের?" ধমকে কাজ হয় না। আনিকার ধারাবাহিক প্রশ্ন চলতেই থাকে।
কিছু প্রশ্নের নমুনা। বিদ্যুৎ চমকের সময় কি হয় জানো বাবা? না তো। ইলেকট্রিক্যাল এনার্জি 3 ভাগে ভাগ হয়ে যায়, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি এবং হিট এনার্জি। ভালো তো। রেইনফোর্সড কংক্রিট কাকে বলে জানো? না। সব বড় বড় বিল্ডিং রেইনফোর্স কংক্রিটে বানানো। ও আচ্ছা। কংক্রিট কি জানো? হুম। বলো তো কি? ভাত খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। ঠিক না কেন? এতে হজমের সমস্যা হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে 2 রকমের অ্যাসিড বের হয়। এদের নাম বলতে পারবে? জোয়ারদার সাহেবকে হতাশ গলায় বলতে হয়। না। অনিকার জন্মদিনে জোয়ারদার সাহেব ধাক্কার মতো খেলেন। তার মেয়ে একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বিড়ালের বাচ্চা কুচকুচে কালো, শুধু লেজটা সাদা। বিড়ালের মাথায় সাদা সাদা স্পট আছে। বিড়াল কোলে অনিকাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার মতো সুখী বালিকা আর কেউ নেই। সে বিড়ালের গলার সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে বিড়ালের মতো মিউ মিউ করছে। বাবা, এর নাম পুফি। আমি জন্মদিনে গিফট পেয়েছি। বলো তো বাবা, কে দিয়েছে? জানি না। ছোট মামা দিয়েছে। একে নিয়ে ছানাছানি করার কিছু নেই। না, কেন বাবা? বিড়াল নানান ডিজিজ বিড়াল কোনো ডিজিজ ছড়ায় না বাবা। পশু ডাক্তার পুফিকে ইঞ্জেকশন দিয়েছেন। তার নখ ছোট মামা নেল কাটার দিয়ে কেটে দিয়েছে। আজ মেয়ের জন্মদিন, কঠিন কোনো কথা বলা ঠিক হবে না। জোয়ারদার বারান্দায় চলে গেলেন। বারান্দাটা সুন্দর, চিকেন পর্দা দিয়ে আলাদা করা। সুলতানা 4টা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। গাছগুলো বড় হয়ে গ্রিল বেয়ে উঠেছে। চিকেন পর্দা না থাকলেও এখন চলে, তারপরেও পর্দা খোলা হয়নি। বারান্দা জোয়ারদারের সিগারেট কর্নার। সারাদিন গুনে গুনে তিনি 5টা সিগারেট খান। কয় নাম্বার সিগারেট কখন খাবেন সব হিসাব করা। 4র্থ সিগারেট সন্ধ্যা মেলার পর ধরবার কথা। সন্ধ্যা মেলাতে এখনো অনেক বাকি। তারপরেও জোয়ারদার সিগারেট ধরালেন। বিড়ালের বাচ্চা তার মেজাজ নষ্ট করে দিয়েছে। সুলতানা বারান্দায় ঢুকে বলল, মুখ ভোতা করে এখানে বসে আছো কেন? জোয়ারদার সাহেব স্ত্রীর কথার জবাব দিলেন না। সুলতানা বললেন, তুমি ড্রেস বদলাও, পাজামা পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে মানে কি? তুমি ভুলে গেছো অনিকার জন্মদিনে রঞ্জু পার্টি দিচ্ছে। কেক আসবে সোনারগাঁ হোটেল থেকে, খাবার আসবে ঢাকা ক্লাব থেকে। একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবেন, জাদুকর শাহিদ না কি জানে নাম। আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর আসছে। সুলতানা স্বামীর কপালে হাত দিতে দিতে বললেন, জ্বরের বংশও নাই, তারপরেও মনের শান্তির জন্য একটা প্যারাসিটামল খাও। প্যারাসিটামল আমি খাবো, কিন্তু রঞ্জুর বাড়িতে যাব না। তাকে আমি পছন্দ করি না। এই কথা তোমায় আগেও কয়েকবার বলেছি, আজ আবার বললাম। সুলতানা কঠিন মুখ করে বলল, কেন পছন্দ করো না? কোনো কারণ ছাড়াই পছন্দ করি না। মানুষের পছন্দ অপছন্দের সবসময় কারণ লাগে না। তোমাকে আমি বলেছি কোনো কারণ ছাড়াই আমি বিড়াল অপছন্দ করি। তুমি মেয়ের জন্মদিনে যাবে না? জন্মদিন অন্য কোথাও হলে। রঞ্জুর বাড়িতে যাবে না? না। বাসার সবাই কিন্তু যাচ্ছে, কাজের মেয়ে দুটাও যাচ্ছে। যাক, আর শোনো, বিড়ালটাকে সঙ্গে নিয়ে যাবে, ওই বাড়িতে রেখে আসবে। তুমি জানো জন্তু জানোয়ার আমি পছন্দ করি। তুমি কি মেয়ের জন্য কোনো গিফট কিনেছো? না, ভুলে গেছি। একজন কিন্তু মনে রেখেছে, বিশাল আয়োজন করেছে। করুক, বিড়াল অবশ্যই রেখে আসবে, তার বাড়িতেই রেখে আসবে। আমাকে কেন বলছো? তোমার মেয়েকে বলো, সেই সাহস তো নেই। কঠিন গলায় আমার সঙ্গে কথা বলবে, রঞ্জুর সঙ্গে কথা বলবে মিনমিন করে, আর মেয়ের সামনে তো ভেজা বেড়াল। সবাই জন্মদিনে চলে যাবার পর জোয়ারদার লক্ষ্য করলেন ওরা বিড়াল রেখে গেছে। বিড়াল সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেন বহুকাল ধরে এখানেই বাস করছে। সব কিছু তার চেনা।
একবার লাফ দিয়ে টিভি সেটের উপরে উঠে পড়ল। সেখান থেকে নেমে সোফায় বসলো। সোফা পছন্দ হলো না। সোফা থেকে নেমে মেঝেতে জোয়ারদারের স্যান্ডেল কামড়াকামড়ি করতে লাগলো। তিনি কয়েকবার হেই হেই করলেন, পুফি স্যান্ডেল ছাড়ল না। স্যান্ডেল মুখে কামড় দিয়ে ধরে রান্নাঘরে চলে গেল। জোয়ারদার বুঝলেন তাকে শাস্তি দেওয়ার জন্যই বিড়াল সুলতানা রেখে গেছে। টেলিফোন করে সুলতানাকে কঠিন কিছু কথা অবশ্যই বলা যায়। জোয়ারদার তা করলেন না। নিজেই চা বানিয়ে বারান্দায় এসে বসলেন। বিড়ালটা এখন একটা তেলাপোকা ধরেছে। তেলাপোকা নিয়ে খেলছে, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে। তেলাপোকা প্রাণ ভয় দূরে কোথাও পড়ায় পালায় পালায় করছে। বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দৃশ্যটা দেখতে খারাপ লাগছে না। জোয়ারদার আগ্রহ নিয়ে তেলাপোকা এবং বিড়ালের ঘটনা দেখছেন। ইংরেজিতে ক্যাট অ্যান্ড মাউস গেম বাগধারা আছে, কিন্তু বিড়াল তেলাপোকা নিয়ে কিছু নেই। তেলাপোকার ইংরেজি কি? জোয়ারদার তেলাপোকার ইংরেজি মনে করতে পারলেন না। আনিকাকে জিজ্ঞেস করতে হবে, সে বলে দেবে। মেয়েকে টেলিফোন করবেন নাকি করবেন না, এই বিষয়ে মনস্থির করতে তার সময় লাগছে। তিনি কোনো সিদ্ধান্তই দ্রুত নিতে পারেন না। অনিকাই তাকে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত করলো। সেই টেলিফোন করলো, চিকন গলায় বলল, হ্যালো বাবা, মা তোমাকে বলতে বললো টেবিলে তোমার জন্য খাবার ঢাকা দেওয়া আছে। আচ্ছা মাংসটা মাইক্রোওয়েভে গরম করে নিও। আচ্ছা। অনেক তেলাপোকার ইংরেজি কি? তেলাপোকার ইংরেজি তুমি জানো না? জানতাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তেলাপোকার ইংরেজি ককরোচ। ও আচ্ছা। আরেকটা ইংরেজি আছে অয়েল বিটেল। বাবা টেলিফোন রাখি, একজন ম্যাজিশিয়ান এসেছেন, তিনি ম্যাজিক দেখাবেন। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। মামা আমাকে একটা সাইকেলও দিয়েছেন। বাবা তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে? আচ্ছা। রাত 9টায় জোয়ারদার রাতের খাবার খেয়ে নেন। তিনি শরীরটাকে সুস্থ রাখুন বয়ে পড়েছেন। ডিনারের অন্তত 2 ঘন্টা পরে ঘুমাতে যেতে হয়। বইয়ের নিয়ম মেনে তিনি রাত 11টা পর্যন্ত জেগে থাকেন। 11টা পর্যন্ত জাগতে হবে বলে তিনি জাগেন। প্রতি রাতেই একটা ছবি দেখেন। 11টা বাজা মাত্রই ডিভিডি প্লেয়ার বন্ধ করে দেন বলে কোনো ছবি তিনি শেষ করতে পারেন না। ছবিটা শেষ না দেখায় সামান্য অতৃপ্তি নিয়ে তিনি ঘুমাতে যান। বালিশে মাথা ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন। তার 13 বছরের বিবাহিত জীবনে এই রুটিনে তেমন কোনো ব্যতিক্রম হয়নি। আজ রাত 8টা বাজে। বাড়িতে কেউ নেই বলেই হয়তো আগেভাগে খিদা লেগেছে। তিনি রাতের খাবার ঠান্ডা খেতে পারেন না। মাইক্রোওয়েভে খাবার গরম করার বিষয়টাও তিনি জানেন না। নানান বোতাম টিপাটিপি করতে হয়, টাইম সেট করতে হয়। এর চেয়ে ঠান্ডা খাবার খাওয়াই ভালো। খাওয়ার টেবিলের কাছে গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। মাংসের বাটি উপর হয়ে পড়ে আছে। টেবিলে মাংস ছড়ানো, ভাতের বাটি ঢাকনা খোলা, প্লেটে মাংসের ঝোল মাখানো, বিড়ালের পায়ের ছাপ। ডালের বাটিতে মৃত তেলাপোকা ভাসছে। যে তেলাপোকা নিয়ে পুফি খেলছিল তাকে এনে ডালের বাটিতে ফেলেছে। বদ বিড়ালের এই কাণ্ড। জোয়ারদার ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে টিভির সামনে এসে বসলেন। ডিভিডির বোতাম চাপতেই ছবি শুরু হলো। মনে হয় ভূত প্রেতের কোনো ছবি। কবর খুঁড়ে কফিন বের করা হচ্ছে। গভীর রাত। কবরের পাশে লণ্ঠনের আলো ছাড়া আর কোনো আলো নেই। কবর খুঁড়ছে রূপবতী তরুণী এক মেয়ে। মেয়েটার মাথার চুল সোনালি। জোয়ারদার আগ্রহ নিয়ে ছবি দেখছেন। বিড়ালটা তার মতো আগ্রহ নিয়ে ছবি দেখছে। সে বসেছে জোয়ারদারের ডান পায়ের কাছে। ইচ্ছে করছে প্রচণ্ড লাথি মেরে বিড়ালটাকে উচিত একটা শিক্ষা দিতে, কিন্তু দিচ্ছেন না। জমা করে রেখেছেন, সব শাস্তি একসঙ্গে দেয়া হবে। সুলতানা ফিরুক স্বচক্ষে বিড়ালের কীর্তিকলাপ দেখুক, তারপর শাস্তি। শাস্তি হবে দীপান্তর, বস্তায় ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসা। বস্তা শাস্তির কিছু নিয়মকানুন আছে। বিড়ালের সঙ্গে গোটা 10 ন্যাপথলিন দিয়ে বস্তার মুখ বন্ধ করে দিতে হয়। ন্যাপথলিনের কড়া গন্ধে বিড়ালের ঘ্রাণ শক্তি সাময়িক নষ্ট হয়ে যায়। তখন তাকে দূরে ফেলে দিয়ে আসতে হয়। সে আর ঘ্রাণ শুকে শুকে ঘরে ফিরতে পারে না। কলিং বেল বাজছে। জোয়ারদার উঠে দাঁড়ালেন। তার সঙ্গে বিড়ালও উঠে দাঁড়ালো। গায়ের আড়মোড়া ভাঙলো, হাই তুললো, তারপর লাফ দিয়ে টিভি সেটের উপর বসে পড়ল। জোয়ারদার দরজা খুললেন। আনিকা বিড়াল হাতে দাঁড়িয়ে আছে, বিড়ালের গালের সঙ্গে গাল লাগিয়ে। এর মানে কি? আনিকা বিড়াল নিয়ে গিয়েছিল? তাহলে টিভির ওপর যে বিড়ালটা বসে আছে সেটা কোত্থেকে এসেছে? জোয়ারদার দৌড়ে বসার ঘরে এলেন। সেখানে কোনো বিড়াল নেই। প্রতিটা ঘর খুঁজলেন, বিড়াল নেই। সুলতানা বলল, কি খুঁজছো?
কিছু না। টেবিলে খাবার ছড়িয়ে কেন? জোয়ারদার হতাশ চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। সুলতানা বললেন, কাজটা কি তুমি আমার উপর রাগ করে করলে? তা না। তুমি না যাওয়ায় রঞ্জু বেশ মন খারাপ করেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সে আমাকে একটা শাড়ি দিয়েছে, তোমাকে একটা গরম চাদর দিয়েছে। পছন্দ হয়েছে কিনা দেখো। পছন্দ? না দেখেই বললে পছন্দ হয়েছে? গায়ে দিয়ে দেখো। জোয়ারদার চাদর গায়ে দিয়ে হঠাৎ দরজা খুলে বের হয়ে গেলেন। এমনও হতে পারে বিড়ালটা নিচে আছে। প্রতিটা ফ্ল্যাটের বাড়ির নিচে গ্যারেজ থাকে, সেখানে কিছু বিড়াল থাকে। ড্রাইভারদের ফেলে দেওয়া খাবার এরা খেয়ে বড় হয়। গ্যারেজে কোনো বিড়াল পাওয়া গেল না। জোয়ারদার এজি অফিসে কাজ করেন। তার পোস্টের নাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অফিসার। এজি অফিস হলো ঘুষের কারখানা। অর্থমন্ত্রী বা রাজস্ব বোর্ডের প্রধানদের নিজের চেক পাশ করাতে হলেও ঘুষ দিতে হয়। টাকার পরিমাণের ওপর ঘুষের অঙ্ক নির্ধারিত। এজি অফিসের লোকজন অঙ্কে পাকা। জোয়ারদার সাহেব এই অফিসে হংস মধ্যে বকযথা, তিনি ঘুষ খান না। একবারই তিনি কিছুক্ষণের জন্য ঘুষ নিয়েছিলেন। লাল রঙের একটা ফাউন্টেন পেন। এই কলমের বিশেষত্ব আছে, রাতে কলমের গা থেকে আলো বের হয়। ঘরে বাতি না থাকলেও এই কলম দিয়ে লেখা যায়। অনিকা এমন একটা কলম পেলে আনন্দে লাফালাফি করবে ভেবেই তিনি সহকর্মীর কাছ থেকে কলমটা নিলেন। সহকর্মীর নাম খালেক। সে বলল, স্যার ফাইলটা রেখে গেলাম, পাশ করে দেবেন। পার্টি ঝামেলায় আছে। বিকেল 4:21 পর্যন্ত ঝামেলায় পড়া পার্টি ফাইল হাতে নিয়ে বসে রইলেন। দুপুরে লাঞ্চ খেলেন না। বিকেলে 4:26 তিনি খালেককে ফাইল এবং কলম ফেরত দিলেন। খালেক বলল, আরে স্যার, আপনি তো আজীব মানুষ। কলমটা আপনি রেখে দেন, ফাইলে সই করার দরকার নাই, আমি অন্য ব্যবস্থা করব। জোয়ারদার বললেন, না। খালেক নিজের মনে আবারও বলল, আজীব আদমি। জোয়ারদারকে আজব মানুষ ভাবার কোনোই কারণ নেই। তার চরিত্রে অদ্ভুত কিছু নেই। অফিস থেকে বেইলি রোডের বাসায় ফেরেন হেঁটে। বাসায় ফিরেই গোসল করে বারান্দায় বসে 1 কাপ চা খান। চায়ের সঙ্গে দিনের তৃতীয় সিগারেট খেতে হয়। চা হাতে নিয়ে সুলতানা আসে এবং প্রতিদিনের মতো জিজ্ঞেস করে, চায়ের সঙ্গে কিছু খাবে? বাসায় দিনাজপুরের চিড়া আছে, চিড়া ভেজে দেব? না। মাখন মাখিয়ে টোস্ট বিস্কিট দেব? না। রাতে কি খাবে? যা রান্না হবে তাই খাবো। সব দিন না, মাঝে মাঝে সুলতানা উঠে দাঁড়িয়ে বলেন, তোমাকে বিয়ে না করে একটা যন্ত্রকে বিয়ে করলে আমার জীবনটা সুখের হতো। যন্ত্রে একবার চাবি দিয়ে দিলাম, যন্ত্র তার মতো চলছে, আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না। সুলতানা লম্বা বাক্যালাপের দিকে গেলেই জোয়ারদার সিগারেট ধরান। কথার পিঠে কথা বলার অভ্যাস জোয়ারদারের নেই। সন্ধ্যা মিলিয়েছে, জোয়ারদার বারান্দায় বসে আছেন। চা সিগারেট শেষ হয়েছে। দুপুরে লাঞ্চ করেননি বলে ক্ষুধা বোধ হচ্ছে। আজ মনে হয় 9টার আগেই খেতে হবে। এর মধ্যে রান্না হবে কিনা কে জানে। পুফিকে কোলে নিয়ে অনিকা বারান্দা দিয়ে ঢুকলো। জোয়ারদারের সামনে বসতে বসতে উজ্জ্বল মুখে বলল, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বাবা, শুনলেই তুমি চমকে উঠবে। কি ঘটনা? পুফি যাতে বাথরুম করতে পারে সেই জন্য আমি একটা প্লাস্টিকের থালায় বালি দিয়ে উত্তর দিকের বারান্দায় রেখেছি। এতেই কাজ হয়েছে। সে এখন তার বাথরুমে বাথরুম করে। ভালো। অদ্ভুত ব্যাপার না বাবা? হুম। আমার কি ধারণা জানো বাবা? আমার ধারণা বিড়ালদের ভাষা আছে, তারা এই ভাষায় নিজেদের সঙ্গে কথা বলে। হুম। তুমি শুধু হু হু করছো, কথা বলছো না। শরীরটা ভালো লাগছে না। পুফিকে একটু কোলে নেবে? একটু কোলে নাও না প্লিজ। ও তোমার কোলে যেতে চাচ্ছে, দেখো না কেমন করুণ চোখে তাকিয়ে আছে। জোয়ারদার দেখলেন বিড়ালটা সত্যি সত্যি তার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। বিড়ালটার ডান চোখের ওপর কালো দাগ। তিনি যে বিড়ালটা দেখেছেন তার চোখের ওপর দাগ আছে কিনা দেখতে হবে। তিনি মনে করতে পারলেন না। বাবা, হুম। আজ ক্লাসে খুব লজ্জার একটা ঘটনা ঘটেছে, বলবো? হুম। মাকে বলেছিলাম, মা বলল এ ধরনের পচা গল্প যেন আমি আর কখনো না করি। তুমি শুনবে? তোমার মা যখন নিষেধ করেছে তখন থাক। আমার খুব বলতে ইচ্ছা করছে। তাহলে বল। আমাদের ইংরেজি মিস আজ ক্লাসে ঢুকেই শব্দ করেছেন। আমরা সবাই চেষ্টা করেছি না হাসতে। তারপর মিসের করুণ মুখ দেখে একে অন্যের গায়ে গড়িয়ে পড়েছি হাসতে হাসতে। ব্যাপারটা বুঝতে পারলাম না। শব্দ করেছেন মানে কি?
খারাপ শব্দ। জোয়ারদার অবাক হয়ে বললেন, শব্দের আবার ভালো খারাপ কি? বাবা তুমি এত বোকা কেন? পুফি যত বুদ্ধি আছে তোমার তাও নেই। ম্যাডাম ফার্ট করেছেন। তার মানে কি? এর মানে কি বলতে পারবো না, তোমাকে ডিকশনারি এনে দিচ্ছি, ডিকশনারিতে দেখো। অনিকা বাবার কোলে ইংরেজি ডিকশনারি দিয়ে গেল। জোয়ারদার ডিকশনারি খুললেন। এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আবার নাউন হিসেবেও ব্যবহার করা হয়। ভার্ব হলো টু লেট দ্য এয়ার ফ্রম দ্য বোয়েলস কাম আউট থ্রু দ্য অ্যানাস। নাউন হলো অ্যান আনপ্লিজেন্ট, বোরিং অ্যান্ড স্টুপিড পারসন। জোয়ারদারের মনে হলো তিনি এরকমই একজন, বোরিং এবং স্টুপিড। তিনি পরপর দুবার বললেন, আই এম এ ফার্ট, আই এম এ বিগ ফার্ট। রাতে জোয়ারদার সাহেব একা খেতে বসলেন। খেতে বসে লক্ষ্য করলেন সবার মধ্যে গোপন এক ধরনের ব্যস্ততা। জোয়ারদার সাহেব বললেন, তোমরা খাবে? তোমাকে বলতে ভুলে গেছি, রঞ্জু আর একটা নতুন গাড়ি কিনেছে, নাম আলফ্রেডো, 40 লাখ টাকা দাম। ওর নতুন গাড়ি কেনার সঙ্গে তোমাদের না খাওয়ার কি সম্পর্ক? রঞ্জু গাড়িটা পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, গাড়ি দিয়ে লং ড্রাইভে যাবে। ও আচ্ছা। আমরা কুমিল্লা চলে যাব, রাতে থাকবো কুমিল্লা বার্ডে, ভোরবেলা ঢাকা রওনা হব। তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে না? না। আমি কাজের মেয়ে দুটিকেও নিয়ে যাচ্ছি, সকাল 8টা বাজার আগেই ঢাকা ফিরবো, তোমার ব্রেকফাস্টে সমস্যা হবে না। আচ্ছা। জোয়ারদার লক্ষ্য করলেন কাজের মেয়ে দুটি বিপুল উৎসাহে সাজগোজ করছে। সুলতানা রাত কাটানোর জন্য বাইরে কোথাও গেলেই কাজের মেয়ে দুটিকে নিয়ে যান। মেয়ে দুটির বয়স 16-17, দুজন যমজ বোন। আগে নাম ছিল হাবিবা, হামিদা। সুলতানা নাম বদলে রেখেছে তুহিন, তুষার। এরা সারাক্ষণ সাজগোজ নিয়ে থাকে। মেয়ে দুটি জন্ম থেকেই রূপ নিয়ে এসেছে। সুলতানা ঘষে মিশে এদেরকে নায়িকা বানিয়ে ফেলেছে। লাক্স চ্যানেলে সুপারস্টারে পাঠালে 3rd কিংবা 4th হয়ে যেত। অপরিচিত কেউ এলে সুলতানাকে জিজ্ঞেস করে, এরা আপনার বোন নাকি? সুলতানা চাপা আনন্দ নিয়ে বলেন, এই দুটোই আমার কাজের মেয়ে। এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টদেরকে চা দিবি না? গেস্ট খুবই লজ্জা পান। গেস্টদের লজ্জা সুলতানা উপভোগ করেন। সুলতানা রাতে যখন থাকে না তখন তুহিন, তুষারকে রেখে যেতে সংখ্যাবোধ করেন। পুরুষ মানুষকে বিশ্বাস করা আর শকুনকে বিশ্বাস করা একই কথা। শকুন মরা গরু দেখলে ঝাঁপিয়ে পড়বে, পুরুষ মানুষও মেয়ে মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়বে, মৃত মেয়ে মানুষ দেখলেও ঝাঁপ দিবে। রাতের খাবার শেষ করে ছবি দেখতে বসে জোয়ারদার লক্ষ্য করলেন বিড়ালটা তার চেয়ারে ঘেঁষে বসে আছে। ওই দিনের সেই বিড়ালটা, এতে কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট প্রভেদ অবশ্য আছে, অনিকার বিড়ালের ডান চোখের নিচে সাদা দাগ, এটার বা চোখের নিচে কালো দাগ। এমন কি হতে পারে এই বিড়ালটা অনিকার বিড়ালের যমজ? তুহিন, তুষারের মতো এরাও যমজ বোন। অনিকার বিড়ালের নাম পুফি, এটার নাম কি দেওয়া যেতে পারে? কুফি। জোয়ারদার বললেন, আই কুফি, কুফি। বিড়াল ঘর ঘর শব্দ করল। নাম পছন্দ হয়েছে কি না বোঝা গেল না। বিড়াল রহস্য নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। হুটহাট চিন্তায় কাজ হবে না। জোয়ারদার ছবিতে মন দিলেন, মন বসছে না। তবুও জোর করে তাকিয়ে থাকা ওয়েস্টার্ন ছবি, বন্দুক পিস্তলের ছড়াছড়ি। অনিকার ঘর থেকে হাসির শব্দ শোনা গেল। এই শব্দে জোয়ারদারের শরীর প্রায় জমে গেল। হাসির শব্দটা তার পরিচিত, জামালের হাসি। অনেক দিন পর খালি বাড়ি পেয়ে জামাল এসেছে। মাঝখানে অনেক দিন তিনি জামালকে দেখেননি, হয়তো আজ আবার দেখবেন। তিনি এখন কি করবেন? ছবি দেখতে থাকবেন নাকি উঠে পাশের ঘরে যাবেন? জোয়ারদার উঠে দাঁড়ালেন। জামাল বিড়ালটাকে নিয়ে খেলছে, টেনিস বল দূরে ছুঁড়ে মারছে। বিড়াল মাথা দিয়ে ঠেলতে ঠেলতে বলটা জামালের কাছে নিয়ে আসছে। একবার বল আনছে আর জামাল বলছে, কুফি ভালো, কুফি ভালো। এমন কি হতে পারে? জামাল যে জগৎ থেকে এসেছে কুফিও ঠিক সেই জগৎ থেকে এসেছে। কুফি এই পৃথিবীর কোনো বিড়াল না। জোয়ারদার কাঁপা কাঁপা গলায় বললেন, জামাল। জামাল ফিরে তাকালো। জোয়ারদারের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার খেলায় মগ্ন হয়ে গেল। জোয়ারদার দীর্ঘ শ্বাস ফেলে ছবি দেখতে গেলেন। ছবির মূল নায়ককে এখন ফাঁসিতে ঝুলানো হচ্ছে। ছবির মাঝখানে নায়ক ফাঁসিতে ঝুললে বাকি ছবি কিভাবে চলবে কে জানে। জোয়ারদার ছবিতে পুরোপুরি মন দিতে পারছেন না। জামালের হাসি তাকে বারবার চমকে দিচ্ছে। এর মধ্যেই মোবাইল ফোন বাজছে। সুলতানা ফোন করেছে। তার গলার স্বরে অপরাধী অপরাধী ভাব।
সুলতানা বলল, এই কি করছো? ছবি দেখছি। কি ছবি? নাম বলতে পারবো না। ওয়েস্টার্ন ছবিতে এখন কি দেখাচ্ছে? বারের দৃশ্য, দুজন মগ ভর্তি করে বিয়ার খাচ্ছে। বাচ্চা ছেলের হাসির শব্দ পাচ্ছি, সেও কি বারে? হুম। তোমাকে একটা জরুরি বিষয়ে টেলিফোন করেছি। রঞ্জু প্ল্যান চেঞ্জ করেছে। ও আচ্ছা। রঞ্জু ঠিক করেছে কুমিল্লা যাবে না, সরাসরি কক্সবাজার যাবে। সাইমন হোটেলে বুকিং দিয়ে ফেলেছে। ও যে কেমন পাগল টাইপ তুমি তো জানো। ভালো তো। কয়েকদিন একা থাকতে হবে, তোমার কষ্ট হবে। সরি, আমি রাজি হতাম না। তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। সে যে কি খুশি। আমি মনে হয় তোমার ছবি দেখায় ডিস্টার্ব করছি। হুম। তাহলে রাখি। আচ্ছা। নিয়মের ব্যতিক্রম করে জোয়ারদার পুরো ছবি দেখলেন। জামালের হাসির শব্দ এখনো পাওয়া যাচ্ছে। জোয়ারদার ঘুমাতে গেলেন রাত 12টায়। জামাল এখন বিড়াল নিয়ে বিছানায় উঠেছে। খেলার ভঙ্গি পাল্টেছে। জামাল বিড়ালের সামনে কোলবালিশ ধরছে। বিড়াল বালিশে ঝাঁপিয়ে পড়ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে। কোলবালিশ থেকে বের হওয়া তুলা ঘরময় ছড়ানো। জোয়ারদার বিরক্ত মুখে বললেন, অন্য ঘরে যাও, আমি এখন ঘুমাবো। জামাল সঙ্গে সঙ্গে নেমে পাশের ঘরে চলে গেল। বিড়ালটা গেল জামালের পেছনে পেছনে। বিড়াল এবং জামালের বিষয়টা নিয়ে কার সঙ্গে কথা বলা জরুরি। এটা তার মানসিক রোগ, এইটুকু বোঝার বুদ্ধি তার আছে। মানসিক রোগের কোনো ডাক্তারের সঙ্গে কথা বলাই ভালো। তার পরিচিত একজন ডাক্তার আছে, শায়লা। সে বেশ বড় ডাক্তার, বিলেত বা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। এখন অ্যাপোলো হাসপাতালে সাইকিয়াট্রিস্ট বিভাগের প্রধান। শায়লা তার দুঃসম্পর্কের বোন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে যখন আইএ পাস, তখন শায়লার জোয়ারদারের সঙ্গে বিয়ে পাকাপাকি হয়। পানচিনি হয়ে যায়। পানচিনি হবার দুদিন পর দুজন মিলে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে 25 মিনিট হেঁটেছিলেন। শায়লা লজ্জায় মরে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো কথা হয়নি। কোনো কথা না পেয়ে তিনি একবার বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটির পর দিন বিয়েটা ভেঙে যায়। জোয়ারদারের বড় মামা হইচই শুরু করলেন। মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক, একবার সন্তান খালাস করিয়েছে, তার প্রমাণ আছে ইত্যাদি। জোয়ারদার নির্বিরোধী ভীরু মানুষ। বিয়ে ভেঙে যাবার পর সে কিন্তু ভালো সাহস দেখালো। সে শায়লার সঙ্গে দেখা করলো এবং বলল, বড় মামা খামাখা হইচই করছেন, এটা তার স্বভাব, তুমি কিছু মনে করো না। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি রাজি থাকলে চলো কাজী অফিসে যেয়ে বিয়ে করি। শায়লা কঠিন গলায় বলল, না, পুরনো দিনের কথা মাথায় রেখে লাভ নেই। শায়লার কাছে যাওয়া যায়। তিনি তো আর প্রেমিকার কাছে যাচ্ছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। ডাক্তারের ওয়েটিং লাউঞ্জে খানিকটা লজ্জিত এবং বিব্রত মুখে জোয়ারদার বসে আছেন। তার কোলে 1 প্যাকেট মাতৃভাণ্ডারের রসমালাই, হাতে সবুজ রঙের কার্ড, সেখানে ইংরেজিতে লেখা প্লিজ ওয়েট। তার নিচে লেখা 17। তিনি অপেক্ষা করছেন। হাসপাতাল হচ্ছে মশা মাছি মুক্ত এলাকা, কিন্তু তার রসমালাইয়ের প্যাকেটের উপর স্বাস্থ্যবান 2টো নীলমাছি উড়াউড়ি করছে। রোগীদের কেউ কেউ বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছে। রসমালাই সঙ্গে আনা মস্ত বোকামি হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে আসেনি, ডাক্তারের সঙ্গে রোগ নিয়ে পরামর্শ করতে এসেছেন। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জোয়ারদার দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে যান, নেক্সট আপনি। জোয়ারদার ভেবে পেল না রেডি হওয়ার মানে কি, উঠে দাঁড়াতে হবে, দরজার সামনে যেতে হবে। ভিজিটের টাকা দিন 1500 টাকা। হাইট আর ওজন মাপুন, ব্লাড প্রেশার মাপুন। হাতে কি? মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট টেবিলে রেখে ওজন মাপুন। মিষ্টির প্যাকেট কার জন্য? ডাক্তারের জন্যে। অ্যাসিস্ট্যান্ট মুখ বিকৃত করে বলল, ডাক্তারের জন্য আনবেন ভিজিট, মিষ্টি, লাউ, কুমড়া এসব না। জি আচ্ছা। এখন ঢুকে পড়ুন। ডাক্তারের ঘরগুলো আলো ঝলমলে হয়। রোগীর চোখ মুখ দেখতে হয়, জিভ দেখতে হয়। অল্প আলোয় সম্ভব নয়। সাইকিয়াট্রিস্টের ঘর বলেই হয়তো আলো কম।
ডাক্তারি টেবিলের ওপাশে শায়লা বসে আছে। মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে। জোয়ারদার অবাক হয়ে দেখলেন শায়লার চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি। আগে রোগা পটকা ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, গায়ের চামড়া উজ্জ্বল হয়েছে। রঙিন স্কার্ফে শায়লার চুল পিছন দিকে বাঁধা, তাকে খানিকটা ইরানি মেয়ের মতো লাগছে। ডাক্তার শায়লা বললেন, আপনার নাম জোয়ারদার? জি। কি প্রবলেম নিয়ে এসেছেন বলুন, গুছিয়ে বলার চেষ্টা করুন, কিছু যেন বাদ না পড়ে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন টেলিগ্রাফের ভাষায় কথা বলি, আর যখন সারসংক্ষেপে বলা দরকার তখন 500 পৃষ্ঠার উপন্যাস শুরু করি। আপনি কিছু মনে করবেন না, আমার ধূমপান করার অভ্যাস আছে। আমি সিগারেট টানতে টানতে আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো। আপনার কোনো সমস্যা আছে? জি না। জোয়ারদারের বুক থেকে পাথর নেমে গেছে। শায়লা তাকে চিনতে পারেনি, চিনতে না পারারই কথা। অল্প বয়সে তার চুল পেকেছে, মাথায় টাক পড়েছে। শায়লা সিগারেটে টান দিতে দিতে বলল, চুপ করে আছেন কেন? সমস্যা বলুন। আমার ঘরে একটা বিড়াল ঢোকে। সমস্যা এই না আরও আছে? এইটাই সমস্যা। ফ্ল্যাট বাড়িতে থাকেন? জি। একটা ফ্ল্যাট বাড়িতে বিড়াল ঢুকলে সমস্যা হবে কেন? এরা খাদ্যের সন্ধানে ঢুকবে, আরামের সন্ধানেও ঢুকবে। বিড়াল আরাম পছন্দ করে, সে কি মাঝে মধ্যে আপনার পাশে আরাম করতে শুয়ে হাই তুলে? জি। যখন টিভি চলে তখন টিভির দিকে তাকিয়ে থাকে? জি। ব্যাপারটা যে খুবই স্বাভাবিক, আপনি বুঝতে পারছেন? জি। যদি এমন হতো বিড়ালটা টিভি দেখতে দেখতে টিভির নাটক নিয়ে আপনার সঙ্গে আলোচনা শুরু করতো, তাহলে ছিল সমস্যা। তখন আমার কাছে আসার একটা অর্থ হতো। এখন আপনি এসেছেন শুধু শুধু কিছু টাকা খরচ করার জন্য। চা বা কফি কিছু খাবেন? আমার এখানে চা কফির ব্যবস্থা আছে। না। বিয়ে করেছেন নিশ্চয়ই? জি। ছেলে মেয়ে কি? একটাই মেয়ে, নাম অনিকা। আমি এখন যাই? না, আমি একটা সিগারেট শেষ করেছি, দ্বিতীয় সিগারেট ধরাবো, সেটা শেষ করব, তারপর যাবেন। জি আচ্ছা। শায়লা দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল, হাস্যকর বিড়ালের গল্প নিয়ে আপনি আমার কাছে কেন এসেছেন? এখন আমি সে ব্যাখ্যা করব, দয়া করে লজ্জা পাবেন না। আপনার খুবই ইচ্ছা করছিল আমার সঙ্গে দেখা করার। আপনি লাজুক মানুষ, কোনো অজুহাত খুঁজে পাচ্ছিলেন না। বিড়ালের একটা গল্প অনেক চিন্তা ভাবনা করে বের করলেন, হয়েছে? জোয়ারদার মাথা নিচু করে থাকলেন, কিছু বললেন না। একবার ভাবলেন, বলেন বিড়ালের গল্পটা সত্যি, তারপর মনে হলো থাক। শায়লা বলল, আপনি যে মনে করে আমার জন্য রসমালাই নিয়ে এসেছেন, এতে আমি বেশ অবাক হয়েছি। রসমালাইয়ের অংশটা আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে হাঁটছি, লজ্জায় আমি অস্থির। হঠাৎ কথা নাই বার্তা নাই আপনি বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? আমি কোনো কিছু না ভেবেই বলে দিলাম রসমালাই। রসমালাই কেন, কোনো মিষ্টি আমার পছন্দ না। জোয়ারদার অস্বস্তির সঙ্গে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, শাইলা যাই? আচ্ছা, আবার যদি কোনো কারণে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে বা আমাকে দেখতে ইচ্ছা করে, সরাসরি চলে আসবেন। বিড়ালের কাহিনী ফাদার কিছু নাই। আচ্ছা। সঙ্গে ট্রান্সপোর্ট আছে? ট্রান্সপোর্ট না থাকলে বলুন, আমার গাড়ি পৌঁছে দেবে। লাগবে না। প্রচণ্ড অস্থিরতা নিয়ে জোয়ারদার বাড়ি পৌঁছালেন। দরজা খুলে বাড়িতে ঢোকার পর অস্থিরতা কাটল। খালি বাড়ি, বাসার ঘরে বাতি জ্বলছে, সোফায় বিড়ালটা শুয়ে আছে। তাকে দেখে একবার মাথা তুলে আবার আগের অবস্থায় চলে গেল। মনে হচ্ছে ঘুমাচ্ছে। টিভিতে হিন্দি সিরিয়াল হচ্ছে। সিরিয়ালে লম্বা গলার একটা মেয়ে সুন্দর করে কাঁদছে। তার সামনে কঠিন চেহারার একটা যুবক পুরুষ, সে মেয়েলি গলায় কথা বলছে। টিভি কে ছেড়েছে? বিড়াল নিশ্চয়ই না, জামালের কাণ্ড। জামালের কথাটা শায়লাকে বলা উচিত ছিল, লাভ হতো না। বিড়ালের ব্যাপারটা শায়লা যেভাবে উড়িয়ে দিয়েছে, জামালের ব্যাপারটাও উড়িয়ে দেবে। জোয়ারদার ডাকলেন, জামাল। জামাল জবাব না দিয়ে শোবার ঘরের মুখে এসে দাঁড়ালো।考你一些提醒。 জামাল জবাব না দিয়ে হাসলো। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোদের দুজনকে নিয়ে বিরাট দুশ্চিন্তায় আছি। দেখা যাবে শেষ সময়টাই আমি পাগল হয়ে যাব। আমাকে পাবনায় পাগলা গারদে নিয়ে আটকে রাখবে। পাগলা গারদ চিনিস?
জামাল না সূচক মাথা নাড়ল। জোয়ারদার উঠে পড়লেন। তাকে রাতের রান্নার ব্যবস্থা করতে হবে। সহজ কোনো আইটেমে যেতে হবে। 2 মুঠো ভাত, 1 মুঠো ডাল, 1 চিমটি লবণ আর একটা ডিম দিয়ে জাল, শেষটায় তেল দিয়ে বাগার। জোয়ারদার রান্না বসিয়েছে। তার পাশে জামাল দাঁড়িয়ে আছে। সে উৎসুক মুখে চোখে তাকিয়ে আছে। বিড়ালটা খাবার টেবিলের উপর শুয়ে ঘুমাচ্ছে। জোয়ারদার জামালের দিকে তাকিয়ে বললেন, কিছু খাবি? জামাল না সূচক মাথা নাড়ল। জোয়ারদার কুফির দিকে তাকিয়ে বলল, তুই কিছু খাবি? কুফি মাথা তুলে বিরক্ত হয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। টিভির সামনে বসে জোয়ারদার রাতের খাবার খাচ্ছেন। জামাল তার পাশে বসেছে, পুফি তার পায়ের কাছে। টিভিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র পড়ে আগুনে কি যেন দিচ্ছে। আগুন ধাপ করে বাড়ছে। আগুনের পাশে বসে স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে খানিকটা পিছাচ্ছে। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। টেলিফোন বাজছে। সিনেমাতেই মনে হয় বাজছে। একসময় বোঝা গেল সিনেমার না, জোয়ারদারের টেলিফোন বাজছে। তাকে উঠে টেলিফোন আনতে হলো না। কুফি লাফ দিয়ে উঠে দাঁতে কামড় দিয়ে টেলিফোন নিয়ে এলো। এই জাতীয় দৃশ্য বিদেশি সিনেমায় দেখা যায়। ঘরের বেড়াল খাওয়ানো এবং ঘুমানো ছাড়া কিছুই করে না। টেলিফোন করেছে অনিকা। হ্যালো বাবা, বলো তো আমরা কোথায়? কক্সবাজারে। হয়নি, 10-এ গোল্লা পেয়েছো। এখন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে। মামা একটা জাহাজ ভাড়া করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে এসেছে। মজা হচ্ছে? খুব মজা হচ্ছে। আমরা এখন বারবিকিউ করছি। নাও মার সঙ্গে কথা বললো। সুলতানা বলল, এই একটা ইন্টারেস্টিং খবর শোনো। রঞ্জুর সেন্ট মার্টিনে একটা হোটেল আছে, নাম দিয়েছে সলিড রক। সমুদ্রের পাশের বাড়ি, নাম দিয়েছে সলিড রক। অদ্ভুত না? ওর কি চমৎকার চমৎকার আইডিয়া। সে যে সেন্ট মার্টিনে হোটেল বানিয়ে বসে আছে তাই জানতামই না। এত অবাক হয়েছি, তুমি অবাক হওনি? এখন টেলিফোন রাখছি, পরে তোমার সঙ্গে কথা হবে। মাংস পুড়ে যাচ্ছে, যাই। আচ্ছা, আরেকটু ধরো, অনিকা কথা বলবে। অনিকা, কি খবর মা? তোমাকে ছাড়া এসেছি তো বাবা, এই জন্য বেশি ভালো লাগছে না। কয়েকদিন পর তো চলেই আসবে। বাবা শোনো, আমি না ডাবের পানি দিয়ে গোসল করেছি। কেন? মা বলেছে ডাবের পানি দিয়ে গোসল করলে স্কিন ব্রাইট হয়, এই জন্য। তোমার স্কিন তো এমনিতেই ব্রাইট। আরও ব্রাইট হবে। আমি এখন চাঁদের মতো হয়ে যাব। চাঁদের গা থেকে যেমন আলো বের হয়, আমার গা থেকেও বের হবে। ভালো তো। বাবা, আমি টেলিফোন রাখছি, মা ডাকছে, মাকে সাহায্য করতে হবে। জোয়ারদার ঘুমাতে গেছেন। ঘুম যখন আসি আসি করছে তখন তার মোবাইল বাজতে শুরু করেছে। তার মোবাইল ধরার কোনো ইচ্ছা ছিল না। পুফি কামড় দিয়ে মোবাইল নিয়ে এসেছে বলে অনিচ্ছায় ধরতে হলো। হ্যালো, কে বলছেন? আমার নাম করিম, আমি শায়লা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম জরুরি ভিত্তিতে আপনাকে একটু দেখা করতে বলেছেন। আমার টেলিফোন নাম্বার কোথায় পেয়েছেন? আপনিই তো আমাকে দিয়েছেন। টাকা দিয়ে যখন রসিদ নিলেন তখন টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সব দিলেন। ও আচ্ছা। আপনার পক্ষে কি এখন আসা সম্ভব? আমি গাড়ি নিয়ে আসছি। এখন সম্ভব না, আমি শুয়ে পড়েছি। আগামীকালকে আসতে পারবেন? সকাল 10টা থেকে 11টা, এই সময় ম্যাডাম বাসে থাকেন। কাল আমার অফিস আছে। তাহলে রাতে চেম্বারে আসুন। আচ্ছা। রাত 9টার দিকে এলেই হবে। রাত 9টার পর ম্যাডাম আপনার জন্য ফ্রি রাখবেন। আচ্ছা। জোয়ারদার ঘুমিয়ে পড়ার পরও করিম অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো। অফিস 5টায় ছুটি হয়। 4টা বাজতেই চেয়ার খালি হতে শুরু করে। যারা চক্ষু লজ্জার কারণে বসে থাকে তারা ঘন ঘন হাই তুলতে থাকে। ফাইলপত্র তালাবদ্ধ, টেবিল খালি। খালি টেবিলে সত্যি সত্যি মাছি ওড়ে। মাছি মারার ব্যাপারে কাউকে তেমন উৎসাহী মনে হয় না। আজ অফিস খালি হওয়া শুরু করেছে 3টা থেকে, কারণ আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি। তাছাড়া আকাশে ঘন কালো মেঘ। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই বাসায় চলে যাওয়া ভালো। জোয়ারদার সাহেব গভীর মনোযোগ দিয়ে ফাইলে চোখ বোলাচ্ছেন। আকাশ মেঘে অন্ধকার বলে বাতি ধরিয়েছেন। খালেক ঘরে ঢুকে বললেন, স্যার যাবেন না? কোথায় যাব? বাসায় যাবেন। আর কোথায় যাবেন? 5টা তো এখনো বাজে নাই। আকাশের অবস্থা দেখেছেন? বিরাট তুফান হবে। আগে আগে চলে যাওয়াই ভালো।
জোয়ারদার সাহেব কিছু বললেন না। খালেক বলল, স্যার, একটা রিকোয়েস্ট করব, যদি অনুমতি দেন। জোয়ারদার সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আজ আমার সঙ্গে আমার বাসায় চলুন, রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর আমি নিজে পৌঁছে দিব। খালেককে অবাক করে দিয়ে জোয়ারদার সাহেব বললেন, আচ্ছা। স্যার, তাহলে দেরি করে লাভ নেই, উঠে পড়ুন। 5টা বাজুক, অফিস ছুটি হোক। ঠিক আছে, বাজুক 5টা। আমি ক্যান্টিনে আসি, আপনার জন্য চা নাস্তা কিছু পাঠাবো? না, প্রবল বৃষ্টির মধ্যে জোয়ারদার লাল রঙের প্রাইভেট কারে উঠলেন। খালেক বলল, পেছনের সিটে আরাম করে বসুন, আমি ড্রাইভারের সঙ্গে বসছি। জোয়ারদার বললেন। কার গাড়ি? খালেক লজ্জিত ভঙ্গিতে বলল, আমার মেয়ের স্কুল ডিউটি করতে হয়, এজন্য না দেনা করে কিনে ফেলেছি। আমার স্ত্রী অবশ্য এ গাড়িতে ওঠে না, তার ধারণা এটা ঘুষের টাকায় কেনা। ইচ্ছা করলে আমার স্ত্রীর সঙ্গে আর্গুমেন্টে যেতে পারতাম, বলতে পারতাম স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, আমি সেই দায়িত্ব পালন করছি। কিভাবে করছি সেটা আমার ব্যাপার, তুমি আমার বিচারক না। আর্গুমেন্ট ঠিক আছে না স্যার? জোয়ারদার জবাব দিল না। জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে লাগলেন। ভালো বৃষ্টি নেমেছে। জানালার কাছে ধুমধাম শব্দ করে শিলও পড়ছে। খালেকের ফ্ল্যাট বাড়ি ছবির মতো সুন্দর। বসার ঘরের টেবিলে লাল টুকটুকে ফুলদানিতে ধপধপে সাদা গোলাপ। গোলাপের গন্ধে ঘরময় গন্ধ হয়ে আছে। জোয়ারদার বললেন, বাহ। খালেক বলল, ঘর সাজানো আমাদের স্ত্রী ডিপার্টমেন্ট। নিজের বাড়িতে যখন ঢুকি মনে হয় নাটকের সেটে ঢুকে বসি। বিশ্রী লাগে। নিজের ঘরে ঢুকবো, জুতা খুলে একদিকে ফেলবো, শার্ট আরেক দিকে ফেলবো, তখনই না মজা। খালেকের স্ত্রী শ্যামা ঘরে ঢুকে জোয়ারদারকে অস্বস্তিতে ফেলে বলল, আপনার মতো পুণ্যবান মানুষ আমার বাড়িতে, আজ আমার ঈদ, বলেই কদমবুসি করল। মেয়েটি শ্যামলা, অপরূপ মুখশ্রী, চোখ মায়ায় টলমল করছে। জোয়ারদার থতমত খেয়ে বললেন, কি বলবেন ভেবে পেলেন না। কথার পিঠে কথা তিনি বলতে পারেন না। খালেক বলল, স্যার, রাতে খাবেন, ফ্রিজে কিছু আছে, না থাকলে ড্রাইভার পাঠিয়ে আনাও। বৃষ্টি বাদলার দিনে ইলিশ ফ্রাই জমবে, মোরগ পোলাও, ইলিশ ফ্রাই। শ্যামা বলল, তোমার স্যারকে আমি আমার খাবার খাওয়াবো, তোমার কিছু না। জোয়ারদার অবাক হয়ে বলল, দুজনের খাবার আলাদা নাকি? জি, ওর ইগারের খাবার আমি খাই না। বাবার কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি, আমি ওই টাকায় বাজার করি। ওর ফ্রিজ আলাদা, আমারটা আলাদা। আমি নিজে খাবার নিজে খাই। আমার বাবাও ছিলেন আপনার মতো সন্ন্যাসী টাইপ মানুষ। সেই অর্থে আমি সন্ন্যাসীর মেয়ে। আমি রান্নার জোগাড় দেখেছি। তুমি তোমার স্যারের সঙ্গে গল্প করো, 8 ঘন্টার মধ্যে নাস্তার ব্যবস্থা করছি। স্যার, আপনি গোসল করবেন না? জোয়ারদার অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে। কি বলবেন বুঝতে পারছেন না। অফিস থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে গোসল করা তার অনেক দিনের অভ্যাস। অন্যের বাড়িতে নিশ্চয়ই এটা করা যায় না। শ্যামা বলল, স্যার, আমার বাবাকে দেখেছি অফিস থেকে ফিরে অনেক সময় নিয়ে গোসল করতেন। আমার ধারণা আপনিও তাই করেন। হুম, বাথরুমে সব কিছু আছে। আমি পরিষ্কার লুঙ্গি দিচ্ছি, আমার বাবার লুঙ্গি। দরকার নাই। অবশ্যই দরকার আছে। আপনি বাথরুমে ঢুকুন, আমি নাস্তার জোগাড় দেখি। শ্যামা চলে যেতেই খালেক বিরক্ত গলায় বলল, কথায় কথায় সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, অস্থির হয়ে গেছি। কয়েকবার বলে উঠছি তুমিও সন্ন্যাসী হয়ে যাও। পার্বত্য চত্বর আমি কোনো গুহায় খুঁজে বের করি, গুহায় দাখিল হয়ে যাও, গুহার ভেতর হাগা মুতা করো, জঙ্গি মশার কামড় খাও। সন্ন্যাসী বাবার কাণ্ডটা শুনুন স্যার। ঢাকা শহরে 2টা বাড়ি, 2টাই দান করে দিয়েছে। একটা মাত্র মেয়ে, সে কিছু পায় নাই, নগদ কিছু টাকা দিয়ে খালাস। সেই টাকার পরিমাণ কত তাও জানি না। আমি তো সন্ন্যাসী না, আমাকে বলবে কেন? জোয়ারদার কথা ঘোরানোর জন্য বলল, আপনার মেয়ে কোথায়? সেটা ছোট চাচার বাড়িতে। মেয়ের মধ্যেও সন্ন্যাসী ভাব দেখা দিয়েছে।
আমি দুষ্টু লোক, আমার সঙ্গে কথা বলে না বললেই চলে। তাই মা আমার গাড়িতেও ওঠে না বলে মেয়েও ওঠে না। লোন করে গাড়ি কিনেছি, লোনের কাগজপত্র দেখিয়েছি, তাতেও লাভ হয় নাই। স্যার যান গোসল করে আসুন। আমার স্ত্রী একবার যখন মুখ দিয়ে গোসলের কথা বের করেছে, তখন গোসল করতেই হবে। বাথরুমে যদি না যান, বালতিটি করে পানি এনে এখানে মাথায় ঢেলে দেবে। সন্ন্যাসী বাবার মেয়ে নারী নক্ষত্র আমি চিনি। রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। শ্যামা বলল, স্যার আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে? না। আপনার বাসা তো খালি, একা বাসায় কি করবেন, এখানে থেকে যান। জোয়ারদার মনে করতে পারলেন না তার বাসা যে খালি, এই খবর এদের দিয়েছেন কিনা, দেবার তো কথা না। শ্যামা বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে স্যার, থেকে যান, গেস্ট রুম রেডি করে দেই। স্যারের বাড়িতে কেউ নাই? না, ওরা কক্সবাজার বেড়াতে গেছে, সেখান থেকে গেছে সেন্ট মার্টিন, কাল পরশু চলে আসবে। খালেক স্ত্রীর দিকে তাকিয়ে বলল, স্যারের বাড়ি যে খালি এই খবর তুমি কিভাবে জানলে? স্যার তোমাকে বলেছেন? কখন বলেন? শ্যামা জবাব না দিয়ে উঠে গেল। খালেক বিরক্ত গলায় বলল, বাড়িতে মহিলা বিয়ে নিয়ে বাস করি, না বলতেই ঘটনা জানে। বাড়ি তো না, হুজুরখানা। স্যার বুঝলেন, মাঝে মাঝে ইচ্ছা করে রং করে চলে যায়। শ্যামা অনেক চেষ্টা করেও জোয়ারদারকে থেকে যাবার জন্য রাজি করাতে পারল না। খালকের ড্রাইভার তাকে নামিয়ে দিতে গেল। বৃষ্টি তখনও পড়ছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। গাড়ি কিছু দূর যাবার পরেই ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলল, স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না নেন। বলো। অপরাধ নিবেন না স্যার, রাস্তায় পানি উঠে গেছে। পানির ভিতরে গাড়ি নিয়ে গেলে ইঞ্জিনে পানি ঢুকে যাবে, আমার চাকরি চলে যাবে। আমি কি নেমে যাব? নামলে ভালো হয় স্যার। গাড়িতে কি ছাতা? জি না। জোয়ারদার বৃষ্টির মধ্যেই নেমে গেলেন। গাড়ি হুশ করে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বের হয়ে গেল। জোয়ারদার মহা ঝামেলায় পড়লেন। চারদিকে অন্ধকার, তিনি কোথায় আছেন কিছুই বুঝতে পারছেন না। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে। তিনি ফুটপাত ধরে এগোচ্ছেন। কিছু দূর যেতেই রাস্তা দুই ভাগ হয়ে গেল। এখন তিনি কোন দিকে যাবেন? খালেকের ড্রাইভার তাকে নিতে কেন রাজি হলো না তিনি বুঝতে পারছেন না। প্রচুর গাড়ি চলাচল করছে, একটা গাড়ি তো তার গা ঘেঁষে গেল। রাস্তার নোংরা পানিতে তিনি দ্বিতীয়বার মাখামাখি হয়ে গেলেন। রাস্তায় কোনো রিক্সা নেই, রিক্সা থাকলে জিজ্ঞেস করে জানা যেত তিনি এখন কোথায়, তাকে কত দূর যেতে হবে। জোয়ারদার চমকে তাকালেন। তার ডান দিকে পুফি। কুকুর যেমন লেজ উঁচু করে রাখে, সেও লেজ উঁচু করে রেখেছে, মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। বিড়াল হাঁটতে শুরু করেছে, তিনি বিড়ালের পেছনে পেছনে যাচ্ছেন। জোয়ারদার নিশ্চয়ই এই বিড়াল তাকে পথ দেখায় নিয়ে যাবে। বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু এর কোনো অসুবিধা হচ্ছে না। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, বিড়ালও দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবার সঙ্গে সবকিছু নিয়ে আলাপ করা যায় না। ডাক্তার শায়লা তো পাত্তাও দিল না। আজ রাত 9টার দিকে তার সঙ্গে দেখা করার কথা, লাভ কি? তাছাড়া যাবেনও বা কিভাবে? রাত 11টার দিকে জোয়ারদার নিজের বাসায় উপস্থিত হলেন। বিড়ালটা তাকিয়ে আছে তার দিকে। তিনি ক্ষীণ গলায় বললেন, থ্যাংক ইউ। বলেই নিজের ওপর খানিকটা রাগ লাগলো। বিড়াল থ্যাংক ইউর মর্ম কি বুঝবে? জোয়ারদারের সারা শরীর কাদা পানিতে মাখামাখি হয়েছিল। তিনি দ্বিতীয়বার গোসল করল। এখন শুয়ে পড়ার সময়, কিন্তু তিনি অভ্যাস মতো টিভির সামনে বসলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে মহিষের মতো দেখাতে কিছু প্রাণীর জীবন বৃত্তান্ত দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে দেখছেন, বিড়ালটাও তার আগ্রহ নিয়ে দেখছে। অনেকক্ষণ হলো টেলিফোন বাজছে। তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, সারা শরীরে আলস্য, মনে হয় চেয়ারে ঘুমিয়ে পড়বেন। নিতান্ত অনিচ্ছায় টেলিফোন ধরলেন। সুলতানা ফোন করেছে। এই টেলিফোন ধরছো না কেন? 3বার কল করলাম। কি প্রশ্ন করেছি আর কি উত্তর? আবার কি? রাতে খাওয়া দাওয়া করেছো? হোটেলে খেয়েছো? ঝামেলা এড়ানোর জন্য বলা। সুলতানা বলল, কি দিয়ে খেয়েছো? কই মাছ, মুরগির মাংস, ছোট মাছ, ঘি। ঘি? গরম ভাতে 1 চামচ খেয়ে নিয়েছি। হোটেলে ঘি দেয়? ঠিক করে বলো তো কোথায় খেয়েছো?
তুমি আমার সঙ্গে লুকোছাপা করো, এটা আমি জানি। বলো কোথায় খেয়েছো? জোয়ারদার প্রশ্নের জবাব দেবার আগেই পাশের ঘরে খিলখিল হাসি শব্দ হলো। সুলতানা বললেন, কে হাসছে? জোয়ারদার জানেন কে হাসছে। খালি বাড়ি পেয়ে জামাল চলে এসেছে। বিষয়টা সুলতানাকে বলা অর্থহীন। কি বুঝতে কি বুঝবে? এই কথা বলছো না কেন? কে হাসে? কেউ না। কেউ না মানে? আমি পরিষ্কার শুনছি। খালি বাড়ি পেয়ে কাকে তুমি নিয়ে এসেছো? মেয়েটার নাম কি? রাস্তা থেকে এনেছো? বেশ্যা মেয়ে? কত টাকা দিয়ে এনেছো? জোয়ারদার টেলিফোন লাইন কেটে দিলেন। সুলতানার কথা শোনার চেয়ে জন্তুর কাণ্ড কারখানা দেখা যাক। এর মধ্যে নিশ্চয়ই শিক্ষণীয় কিছু আছে। মহিষের মতো জানোয়ারটার নাম জানতে পারলে ভালো হতো, অনিকা বলতে পারত। টেলিফোন আবার বাজছে, বাজুক, ওইদিকে কান না দিলেই হলো। জোয়ারদার ঠিক করলেন আজ আর বিছানায় যাবেন না, সোফাতেই ঘুমাবেন। জামালের লাফালাফিটা বাড়াবাড়ি রকমের। মাঝে মাঝে বিড়ালের ম্যাও ম্যাও শব্দ কানে আসছে। সেও যুক্ত হয়েছে জামালের সঙ্গে। জোয়ারদার সোফাতেই ঘুমিয়ে পড়লেন। টিভি চ্যানেলের শব্দ, জামালের হইচই, একটু পর পর টেলিফোন বেজে ওঠা কিছুই তার ঘুমের সমস্যা করতে পারল না। অনেকদিন পর দুঃস্বপ্নটা দেখলেন। কালো রঙের মাঝারি সাইজের ছোট একটা কুকুর তাকে কামড়ে ধরেছে। জামাল কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে। একসময় কুকুরটা তাকে ছেড়ে জামালকে কামড়ে ধরল। জামাল বুক ফাটা আর্তনাদ করল। বাজান বাজান গো বলে। জোয়ারদারের স্বপ্ন এ পর্যন্ত হয়। বাজান বাজান শব্দে তার ঘুম ভেঙে যায়। আজ ঘুম ভাঙল না, স্বপ্নটা চলতে থাকলো। তিনি দেখলেন জামাল চার পায়ে ঘুরে বেড়াচ্ছে। তার পেট ফুলে আছে, পেট ভর্তি কুকুরের বাচ্চা। পেটের চামড়া ভেদ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! বাচ্চাগুলো কাঁদছে। কান্নার আওয়াজ টেলিফোনের রিংটোনের মতো। জোয়ারদার জাগলেন, কুকুরের বাচ্চা কাঁদছে না। টেলিফোন বাজছে। পুফি মোবাইল ফোন কামড়ে ধরে তার বিছানার কাছে বসা। জামালকেও দেখা যাচ্ছে। সে জোয়ারদারের পায়ের কাছে বসেছে। নিতান্ত অনিচ্ছায় জোয়ারদার টেলিফোন ধরলেন। নিশ্চয়ই সুলতানা চিৎকার চেঁচামেচি করে রাতের ঘুমের 12টা বাজিয়ে দেবে। জোয়ারদার বললেন, সুলতানা বলো, কি বলবে? আপনার স্ত্রীর নাম সুলতানা? আপনি কে? আমার নাম শায়লা, ডাক্তার শায়লা। ও আচ্ছা। আজ আপনার আসার কথা ছিল। ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম। বুঝতে পারছি, আমি অপেক্ষা করেছিলাম। ভালো কথা। আপনার মামা কি বেঁচে আছেন? কোন মামা? যে মামার কারণে আমাদের বিয়েটা হয়নি। ও বড় মামা? হ্যাঁ, বেঁচে আছেন। প্যারালাইসিস হয়েছে, বিছানা থেকে নামতে পারেন না। সরি টু হিয়ার দ্যাট। আপনি আপনার বড় মামার ঠিকানাটা আমাকে দেবেন? আমি তাকে একটু থ্যাংক ইউ লেটার পাঠাবো। কেন? ওনার কারণেই আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। নিজের মধ্যে প্রচণ্ড জেদ তৈরি হয়েছিল। পড়াশোনা করেছি, রেজাল্ট ভালো করেছি, একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আপনার স্ত্রী কি হাউসওয়াইফ? জি। আপনার বড় মামা বাগড়া না দিলে আমাকেও বাকি জীবন হাউসওয়াইফ হয়েই থাকতে হতো। বছর বছর বাচ্চা পয়দা করতাম। আমার কথা শুনে রাগ করছেন? না। আমার ধারণা আমি উল্টাপাল্টা কথা বলছি। নিজের উপর কন্ট্রোল নেই বলেই বলছি। আমি রাতে নিয়ম করে 2 গ্লাস রেড ওয়াইন খাই। এই অভ্যাস বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি সঙ্গে নিয়ে এসেছি। আজ আপনি না আসায় খানিকটা মেজাজ খারাপ ছিল বলে হুইস্কি খেয়েছি 4 পেগ। ও আচ্ছা। নিজের উপর কন্ট্রোল নেই বলে এত রাতে আপনি ঘুমাতে যান। সরি ফর এভরিথিং। জোয়ারদার টেলিফোন পাশে রেখে ঘুমাতে গেলেন।